উস্তাদ দাখিল কেন, আলিম কেন, ফাজিল কেন? অনেকে কামিল পাস করেও তো আরবিতে কথা বলতে পারে না, সার্টিফিকেট দিয়ে কি এটাকে মূল্যায়ন এভাবে করা হবে? এখন তানাউল কর্তৃক যেটা আয়োজিত এই আরবি দক্ষতার এটার স্টেপ কয়টা থাকে বা কত বছরের কোর্সগুলো? আইএলটিএসের দেখা যাচ্ছে যে 2 বছরের একটা টাইম পিরিয়ড থাকে ভ্যালিডিটি। তো এখানে কি কোনো ভ্যালিডিটির রিজন থাকবে? একেবারে খুব সহজ। উনি বলতেছেন পরীক্ষা পদ্ধতি জটিল হলেও পরীক্ষা খুব সহজ। কেউ যদি একটু আরবি পারে তাহলে তার জন্য এই পরীক্ষা কোনো সমস্যা না। قضينا وقتا طويلا من الصباح إلى الظهر حتى استمعنا إلى المحاضرات، فأنا استأذنت من الشيخ دكتور الأستاذ الدكتور عبد الرؤوف زهدي مصطفى. بعض الطلاب غير فاهمين فاستأذنت أنا أتكلم بدقائق باللغة البنغالية. তো আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম আমরা অনেকেই বুঝতে পেরেছি। অনেকের কাছে অনেক শব্দের ব্যাখ্যা, কিছু প্রশ্ন বাকি আছে যে এটা কেমন, এটা এরকম। তো প্রশ্ন করার সময় সবাই আমরা একটু চুপ থাকি, কিন্তু প্রশ্ন করা দরকার। কোনো একটা শব্দ না বুঝলে যে আমি এটা বুঝি নাই, অথবা এটা এরকম, এটা কীরকম, আমাদেরকে প্রশ্ন করা দরকার। প্রশ্ন করলেই উত্তরের মধ্যে অনেকগুলো দিগন্ত উন্মোচিত হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশিক্ষণের মধ্যে চলে যাব যে আত-তানাল আল আরবির মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে যে কিভাবে অংশগ্রহণ করতে হবে এটা আমরা বুঝেছি। কি ধরনের প্রশ্ন হবে আমরা তো বই দেখিয়ে দিয়েছি যে আত-তানাল আল আরবির এই বই থেকে আপনারা পড়লেই হবে। আপনারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন, এখন পরীক্ষায় আপনি মানটা কোন জায়গায় আছে আপনি সেটা আপনি বুঝতে পারবেন। তো সেজন্য আমরা এই প্রশিক্ষণটা ওস্তাদ জুহদি আমাদের কাছে নেবেন। আমরা বোর্ডের ব্যবস্থা করছি। এর আগ মুহূর্তে আমরা কিছুক্ষণ বাংলায় কথা বলছি যে আমরা যখন দেখেছি যে উনি ইলা নূরের আহ্বানে এবং উনি নিজের ব্যক্তিগত কি বলবো উৎসাহে উনি একাই চলে আসছেন এই বয়সের মধ্যে আত-তানাল আল আরবি নিয়ে। উনি প্রতি দেশেই চলে যান যে আত-তানাল আল আরবি ওনার ছেলের মতো, সন্তানের মতো। আত-তানাল আল আরবি ওনার একটা সন্তান। তো উনি চাচ্ছেন যে পুরো পৃথিবীতে আরবির মানটা যাতে একটু ভালো হয়, আরব দেশের ছেলে মেয়েদেরও যাতে আরবিটা খুব ভালো হয়। যে আরবিটা এখন আসলে মিক্সড আরবি হয়ে গেছে, আরবির সাথে অনেক ইংলিশ শব্দ ঢুকিয়ে দিছে, অনেক শব্দ ঢুকিয়ে দেওয়ার পরে মূল আরবিটা নেই। আবার কেউ আঞ্চলিকতায় কথা বলে, যার কারণে শুদ্ধ আরবি তারা বলতে পারছে না, লিখতে পারছে না, অথবা প্রচলিত ভুল ব্যবহার করছে লেখার সময়। তো আত-তানাল আরবি এমন একটা পরীক্ষা সিস্টেম যে উনি চিন্তা করলেন যে এই তো আমি প্রথম থেকে চিন্তা করলাম আইএলটিএস আছে, টোফেল আছে, তো ইংরেজি ভাষার জন্য তারা এত কিছু করছে, তা আমরা আরবের জন্য কেন আমরা করছি না? এই কেন নিয়ে উনি অনেকক্ষণ প্রশ্ন করলেন, চিন্তা করলেন। তখন উনি দেখলেন আরবির জন্য কেউ না থাকলে আমি করব। তখন আইএলটিএস, টোফেল কোন স্ট্যান্ডার্ড ফলো করে? তো ভাষার এখন যে লেভেল আছে যে A1, A2, B1, B2, C1, C2, তো এই যে লেভেল স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে, এই মানের হলে তাকে এই লেভেলের সার্টিফিকেটটা দেওয়া হয়। এই মানের প্রত্যেকটা মানের লেভেলের একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষার প্রশ্ন মানদণ্ড কি উনি এটা মূল্যায়ন করলেন, গবেষণা করলেন। উনি এখন বলছেন আমার গবেষণা তানাল আরবির গবেষণা নিয়েই যাচ্ছে। তো এই গবেষণা নিয়ে যখন আমরা গবেষণা করলাম তখন দেখলাম তারা খুব স্ট্যান্ডার্ড, সব জায়গায় তারা খুব স্ট্যান্ডার্ড কথা বলছে, কিন্তু দেখা গেল অনেক নিয়মকানুন যে আরবির জন্য যদি আমি করতে চাই তাদের এইটা দিয়ে হবে না, আরও মানদণ্ড লাগবে, যে ওদের এই মানদণ্ড আসলে করলে পরে আরও স্ট্যান্ডার্ড হবে। তো এরকমভাবে উনি গুছিয়ে আত-তানাল আরবির একটা পরীক্ষা সিস্টেম বের করছেন। আরেকটা কথা বলছেন, আত-তানাল আরবি বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। উনি সবসময় বলতেছেন যে আত-তানাল আরবির ইতিহাসটাও বললেন, কিভাবে শুরু হলো, আত-তানাল শব্দটা কিভাবে আসলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখান থেকে কোরআনুল কারীম থেকে এটা নিয়ে আসছে। তো এই লান তানালু এটা তো ফেল, ফেলটার মধ্যে আত-তানাল আরবি কিভাবে হলো এটাও ব্যাখ্যা করেছেন যে মাজাজান আলিফ লামটা প্রথমে অ্যাড করে দেওয়া হয়েছে,
তানাল ছিল আত্তানাল হয়ে গেল। এই আত্তানাল শব্দটা ইংলিশের মধ্যে আবার চলে আসছে, যে TANAL যখন চলে আসবে, তানাল শব্দটা চলে আসবে, ওই তানালের মধ্যে দেখা গেছে টেস্ট অফ নেটিভ অ্যান্ড নন নেটিভ লার্নার্স যেই টেস্টটা আছে সেইটার জন্য তানাল শব্দগুলির প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা তানাল বানিয়ে ফেলতে পারবো। আবার তানাল মানে হচ্ছে কিছু পাওয়া। এই তানালের পরীক্ষায় অংশগ্রহণ করে যদি সে নাম্বার পায়, যে হয়তো একটা জব পাবে অথবা সে প্রমোশন হবে তার এই তানাল আরবি নিয়ে। তো এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো অনেকেই এটা সকালে আমরা বলেছি, কেউ হয়তো 10% বুঝেছেন, কেউ 90%, কেউ 80%, কেউ 70%। আমাদের মূল বক্তব্য হচ্ছে তানাল আরবির মূল পরীক্ষা নেয়ার জন্যে ইলান্নুর ইনস্টিটিউট হচ্ছে এখান থেকে অনুমোদিত ইনস্টিটিউট, তানাল আরবির পক্ষ থেকে। আমরা এখন IELTS পরীক্ষা যেমন নাকি রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, তানাল আরবির মধ্যেও রেজিস্ট্রেশন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এখানে এই $100 দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে, তারপরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মধ্যে একেবারে অনলাইন পরীক্ষা হবে সব কিছু। এখানে যে 4টা মাহারাত, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 4 স্কিলস, এটার সাথে তানাল আরবির জন্য 5th স্কিল নতুন করে আসছে, যেটা আমরা আনাসিরুল লুগা হিসেবে বলতাম, যে মুফরাদাত এবং তারাকিব, এটাকে আরেকটা স্কিল হিসেবে 5th স্কিল হিসেবে তানাল আরবির মধ্যে পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষার মধ্যে আল কিতাবা যেটা আছে, এটাও টাইপ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই জন্য আমাদের আরবি টাইপটা আমাদের শিখতে হবে। কম্পিউটারে যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করার সময় যেই অন্যান্য প্রশ্নগুলি আসবে, যখন নাকি প্রশ্ন আসবে মুহাদাসা, ওইটার উত্তরটা আবার দিতে হবে। এই জন্য সাউন্ড প্রুফ একটা রুমে আমাদের ঢুকতে হবে। প্রশ্ন আসবে, প্রশ্ন করলে পরে ওইটা আবার যাবে। তো ইস্তিমা, লিসনিং, আমি আরবি শুনে বুঝতে পারতেছি কিনা, উত্তর দিতে পারতেছি কিনা। তারপর হচ্ছে তাহাদ্দুস, যেটা আমাকে প্রশ্ন করলো এটা আমি উত্তর দিতে পারছি কিনা। এরপর হচ্ছে কেরাআ, একটা টেক্সট দিল, এই টেক্সটের প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর ওখানে দেওয়া আছে, 4টা প্রশ্ন দেওয়া আছে, একটা আমি চয়েস করব, এটা আমি পারলাম কিনা। তো এইটার ব্যাপারে ছোট্ট কিছু টেক্সট থাকবে, একটু মিডিয়াম টেক্সট থাকবে, একটু বড় টেক্সট থাকবে। এই সবগুলি যদি ছোট্ট টেক্সট যেটা আছে, এটা A1 A2 লেভেলের প্রশ্ন, ওইটার জন্য সময় দেওয়া আছে কয়েক সেকেন্ড, যে 10 সেকেন্ড, কোনোটা 15 সেকেন্ড, কোনোটা 20 সেকেন্ড, অর্থাৎ লেভেল অনুযায়ী সেকেন্ডগুলো দেওয়া আছে। কেউ যদি ওই সেকেন্ডের মধ্যে না দিতে পারে, তাহলে প্রশ্ন চলে যাবে, টাইম চলে গেল, মানে প্রশ্ন আর উত্তর দিতে পারলেন না। অন্ততপক্ষে ওইটার মধ্যে দিতে পারলেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে কয় সেকেন্ডের মধ্যে আমি প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো। সকালে এই বিস্তারিত আলোচনা করেছেন উনি। তো এভাবে আমরা IELTS পরীক্ষার জন্য যখন অ্যাপ্লিকেশন করি, তখন দেখা যাবে রেজিস্ট্রেশন করতে আমাদের কোথাও 28,000 টাকা লাগে, কোথাও 32,000 টাকা লাগে, কোথাও এর চেয়ে বেশি লাগে। তো এখানে তানাল আরবের জন্য মাত্র $100, এই 11,000 থেকে 12,000 টাকার মতো ডলারের রেট অনুযায়ী আমাদের ওই টাকাটা আসবে। তো এইটা করে যখন নাকি আমরা যাব, তাহলে পরীক্ষা সিস্টেমটা এমন সিস্টেম যে এটার মধ্যে আপনার ছবি রেজিস্ট্রেশন করার সময় এই কম্পিউটার আপনাকে নিয়েছে, এটা যদি অন্যরকম ছবি হয় তাহলে আপনাকে এটার ওপেনই হবে না পরীক্ষা দেওয়াটা। তো একটা ঘটনা বললেন যে একটা মেয়ে রেজিস্ট্রেশন করার সময় তার মেকআপ টেকআপ কিছু ছিল না, কিন্তু পরীক্ষার দিন সে যে গুজে মেকআপ করে আসছে, যখন কম্পিউটার সামনে বসছে, যে প্রথম দিনে যেই ছবিটা ছিল ওই ছবি আসেনি, তার ওপেনই হয় না তার পরীক্ষা। তবে কেন, কি হলো, কেন পরীক্ষা আসতেছে না, এই মেয়েটাই সব কিছু আছে। তখন শেষে আধা ঘন্টা সময় নষ্ট করার পরে দেখা গেল যে প্রথম দিন যেভাবে তার ফেসটা কম্পিউটার নিয়েছে, আজকে সেই ফেসটা পাচ্ছে না বলে ওপেন হচ্ছে না। তো এইরকম করে আমাদের সব কিছু আমরা রেজিস্ট্রেশন করব। আল কিতাবা, লেখা যখন হবে তো কম্পিউটারে আপনাকে লিখতে হবে। তো এই লেখার জন্য কম্পিউটারের কম্পোজ যখন আপনি করতে পারবেন, আবার সময় দেওয়া আছে, আপনি উত্তরটা জানেন, ঠিক আছে, আরবিতে বলতে পারতেছেন, সব কিছুই জানেন, কিন্তু কম্পিউটার কম্পোজ করে আপনি পরীক্ষা দিতে পারছেন। অথবা কম্পোজ খুব হালকাভাবে ধীরে ধীরে করছেন, আপনার সময় দিয়েছে হয়তো 15 মিনিট, আপনার এটা কম্পোজ করতে লাগতেছে 20 মিনিট 30 মিনিট, তাহলে কিন্তু আপনি পুরোটা উত্তর দিতে পারতেছেন না। তাহলে আপনার যে স্কিলটা লাগবে, তা আপনি কম্পোজটাও আপনাকে শিখতে হবে, যে কিতাবার পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন, সেই পরীক্ষার মধ্যে আপনি ভালো নাম্বার করবেন। তো এই নাম্বার করতে গেলে আপনাকে এই স্কিলগুলো শিখতে হবে। আপনি আরবি ভালো জানেন, কিন্তু প্রকাশ করতে হবে। তো লেখার বিষয়টা কিতাবা যেটা আছে, রাইটিং, এটার জন্য কম্পিউটারে কম্পোজ করে আপনাকে ওখানে লিখতে হবে। এখন বললো উক্তুব, এটা দিয়ে একটা প্রশ্ন বললেন, এই প্রশ্ন বলার পরে কম্পিউটার কম্পোজ করে আপনাকে খুব স্পিডে আপনি লিখতে হবে। যারা খুব কম্পিউটার স্পিডে ভালো, তারা খুব তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দিতে পারবেন। আর যারা খুব আস্তে আস্তে করতেছেন, এটাকে স্পিড করতে হবে। তার মানে কি, আর তানাল আরবি পরীক্ষার জন্য আমাদের মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে। আমি শুধু আরবি পারলেই হবে না, আরবির সাথে সাথে আমি কম্পিউটারের মধ্যে কিবোর্ড ইউজ করে আমি আরবিতে ভালো করে লিখতে পারি, এই জিনিসটা আমাদেরকে লাগবে। এই বিষয়গুলো সকালবেলা উনি
বলেছেন। আমরা তাদরিবের মধ্যে যাব, তাদরিবের মধ্যে বোর্ড লাগবে আমাদের, এই বোর্ডগুলো আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করতেছি। তো শেখ আমাদেরকে কিছু তাদরিব করাবেন আর কি। এই আমাদের আজকের পরের সেশনটা হচ্ছে তাদরিবের জন্য, অনুশীলনের জন্য, যে পরীক্ষার মধ্যে কী ধরনের প্রশ্ন আসে। এমনি তো বলে দিয়েছেন এরকম এরকম আসে, তো একেবারে মূলত ধরে ধরে নাহউর মধ্যে কি প্রশ্ন আসবে, কি রকম আসে, এটার উত্তরটা কি হবে, এটাও উনি দেখিয়ে দিয়েছেন, বইয়ের মধ্যে আছে সব কিছু, ওইখান থেকে প্রশ্ন আসবে, একেবারে খুব সহজ। উনি বলতেছেন পরীক্ষা পদ্ধতি জটিল হলেও পরীক্ষা খুব সহজ। কেউ যদি একটু আরবি পারে তাহলে তার জন্য এই পরীক্ষা কোনো সমস্যা না। কিন্তু এখন কম্পিউটারে কিবোর্ডে লিখতে হবে, এইটা পারতে হবে, সুন্দর মতো বসতে হবে, একটু যদি একটু বাঁকা করে চোখটা দেখে তখন তাকে ইনজার দেবে যে এই তুমি কিন্তু ডানে বামে তাকিয়েছো, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না, আরেকবার এরকম করলে কিন্তু আমি পরীক্ষা বন্ধ করে দেবো। তো এরকম একটা নোটিশ আসবে। তো এই জন্য কোথাও দেখা যাবে না, একটু এরকমও দেখা যাবে না, ওই রকম দেখা যাবে না, এই করা যাবে না। কম্পিউটারের সামনে এমনভাবে থাকতে হবে যে আপনি একজন পরীক্ষার্থী, কোনো কিছু আপনি ডানে বামে কিছু দেখতে পারবেন না। এই নিয়মকানুনগুলো সকালে আমাদেরকে বলেছেন। তো আমরা যখন চিন্তা করলাম, ইলান-নূর ইনস্টিটিউট চিন্তা করলো যে উনি আসছেন, তো বাংলাদেশের আরবি যারা জানে তাদের অঙ্গনে ওনার উপস্থিতিটা হওয়া দরকার। এই জন্য এই নাদওয়াত, এই সেমিনারের ব্যবস্থা করা। এই সেমিনারের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকগুলো আলোচনা নিয়ে আমরা এই সেমিনারগুলো করছি। আমরা একদিন করলেও পারতাম, 2 দিন করলেও পারতাম, কিন্তু ওনাকে আমরা 1 সপ্তাহ পেয়েছি বলে এই ওনার উপস্থিতিটা সবাই যাতে পায়, বাংলাদেশের টিচাররা একদিন পেলো, ছাত্ররা একদিন পেলো, তারপরে যারা বাইরে পড়তে যাবে তারাও একদিন পেলো। এই জন্য আসলে আমাদের এতদিন সময় বের করা, আমাদের এতগুলি সময় বের করার জন্য অনেক চিন্তা করেছি আমরা। কারণ টিচারদের সাথে ছাত্রদের সাথে সবাইকে একসাথে মিলিয়ে যদি আমরা একদিন করতাম তাহলে সময় কম লাগতো। কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে টিচারদের সামনে আমাদের উপস্থাপনটা একরকম হবে, সব টিচাররা আসবেন, আবার আরেকদিন ছাত্ররা আসবেন, আবার আরেকদিন ছাত্ররা বলতে যে আমরা এখানে লিখেছি অনার্স, মাস্টার্স এবং এই লেভেলে যারা আছে, কামিল এবং দাওরে হাদিস, এই লেভেলের যারা আছে সব ছাত্রদেরকে নিয়ে আমরা আজকের সেমিনারটা করছি। তো আমি আরেকটু বলতে চাচ্ছি, গতদিন আমাদের যে সেমিনারটা ছিল সেই সেমিনারের মধ্যে আমাদের শেখ যেটা বলেছিলেন, আব্দুর রউফ মুস্তাফা জুদি, ইনজিমাম ইখতিবার তানাল আল আরবি ফি তাকয়িম আল কাফাআত আল লুগাবিয়্যা ফি বাংলাদেশ। বাংলাদেশে আরবি দক্ষতা মূল্যায়নে তানাল আল আরবির সংযোজন। যে তানাল আরবি বাংলাদেশে ছিল না, এখন তানাল আরবি যে এই পরীক্ষার সিস্টেমটা নিয়ে হাজির হয়েছে, এই সংযোজন হয়েছে ইলান-নূরের মাধ্যমে, এটা এখন ছাত্ররা পরীক্ষা দিতে পারবে। এটা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে আমরা স্থানীয় বক্তাদের পক্ষ থেকে যে এই সুযোগে আমরা বক্তাদের সাথে আমরা একটু ইন্টিমেসিও হবে, কথাবার্তা হবে, তাদের বিশেষ যে পারদর্শিতার যেটা অবদানটা আমরা নিজেরা নিতে পারবো। এর মধ্যে আমরা প্রথম হিসেবে একটা বিষয় নির্ধারণ করেছিলাম, বাংলাদেশে আরবি ভাষা শিক্ষণ পদ্ধতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিক নির্দেশনা। এই চ্যালেঞ্জগুলো কী কী আছে এবং ভবিষ্যৎ নির্দেশনা কী কী দরকার, এটা নিয়ে একটা আমাদের বিষয় ছিল গতকালকে। আরেকটা বিষয় ছিল আরবি ভাষা প্রোগ্রামে স্বীকৃতি ও গুণগত মান নিশ্চিতকরণ। যে আরবি ভাষার প্রোগ্রামের মধ্যে যে আমরা যেভাবে পড়াচ্ছি, এটা কি আন্তর্জাতিকভাবে সবাইকে আমাদের এই পড়ানোটা কি গ্রহণ করবে, তার কতটুকু উন্নতভাবে আমরা পড়াতে পারছি, এই গুণগত মানটা নিশ্চিত করা, এই বিষয় নিয়ে আমাদের এই বিষয়টা নির্ধারণ করা ছিল। তো এরপরে আরও আমরা দেখেছি যে অনেকগুলো বিষয় আমরা নির্ধারণ করেছি, তার মধ্যে আরেকটা ছিল, আচ্ছা, এরপরে ছিল ইস্তেআদাদ লিদ-দিরাসা আল-উলিয়া ফিল খারিজ মা ইখতিবার তানাল আরবি। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি আর তানাল আরবি দক্ষতা পরীক্ষার মাধ্যমে। যে তানাল আরবি পরীক্ষা দিতে দিতে বিদেশের অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লিকেশন করলেই এখন সরাসরি অ্যাপ্লিকেশন গ্রহণ করে। আগে ওইখানে গেলে পরে ছাত্রদের টেস্ট করতো, তার মাহাদের জন্য 2 বছর পড়া লাগতো, তারপরে আরও 1 বছর, যার যত বছর ছিল এরকম ভাবে দেওয়া হতো। এখন আরব দেশের ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত হবে, আর তানালুল আরবির পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ করে আর এই নাম্বার পায়, তখন এই নাম্বার নিয়ে যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে, তখন তারা বলবে হ্যাঁ চলে আসো, তখন আলাদা করে আর এই আরবি পড়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে এই বিষয়গুলো আমরা ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা আরও দেখেছি যে একটা বিষয় ছিল আল কাফাআ ফিল লুগাতিল আরবিয়্যা শারতুন মুকদ্দামুন লিল জামিআত লিইলতিহাক ফিল জামিআ আল আরবিয়্যা। তো আরবি ভাষার দক্ষতা আরব বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা প্রথম শর্ত, এই বিষয়টাও আমরা এখানে দেখেছি। এরপর আরেকটা শর্ত আমরা আজকে পেলাম, আরেকটা বিষয় যে আরব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা ও সাফল্যের গল্প। তো এই বিষয়টাও আমরা পেয়েছি। তারপর আরেকটা আছে যে বিদেশে একাডেমিক সাফল্যের জন্য কৌশলগত প্রস্তুতি।
যে আমি বিদেশে যে অনার্স মাস্টার্স অথবা পিএইচডি করব, ওইখানে আমি যাতে খুব ভালো করে সামনে এগিয়ে যেতে পারি, এটার জন্য মেন্টাল প্রিপারেশনটা কীভাবে হবে, এই রকম বিষয়ে বিভিন্ন ধরনের আমরা পরামর্শ প্রস্তুতি দিতে থাকবো। অর্থাৎ অনেক ছাত্র দেখা যাচ্ছে একা একা চিন্তা করে আমি বিদেশে যাব পড়তে, তো কারো কাছে পরামর্শ করতে যায় না, অমুকের কাছে যাব অমুকের কাছে যাব। এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে সবাইকে পরামর্শ দিব এইভাবে যে এই বিষয়ে কে পরামর্শ দিতে পারবেন তার বিষয়ে আমরা তাকে বলে দিব, তার কাছে তার সাথে দেখা করেন, অমুক করেন তমুক করেন। অর্থাৎ আমরা ইলা নূরের পক্ষ থেকে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে যেই ধরনের সহযোগিতা তাদের দরকার হয় সেটা আমরা করব। তো এই বিষয়গুলো আমরা নিয়েছি। অর্থাৎ গোটা এক সপ্তাহব্যাপী আমাদের যে প্রোগ্রামটা, আগামীকাল যে প্রোগ্রামটা আছে, এই কয়েকটা আর্টিকেল আছে আমরা দেখব। মাদ্রাসা বোর্ডের যিনি কারিকুলাম স্পেশালিস্ট ডক্টর হেদায়েতুল্লাহ, উনিও আসার কথা জানিয়েছেন। তো আগামীকাল, আজকে না আসতে পারলেও আগামীকাল আসার কথা জানিয়েছেন, সকালে না হোক বিকালে, খুব ব্যস্ততার মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা সপ্তাহের মাঝখানে সময়টা দিয়েছি, যে অন্য সময় দেয়নি। একদিন দুই দিন, শুক্রবার দিন অথবা শনিবার দিন বন্ধের দিন আমরা করলে একদিন দুই দিন আমরা করতে পারতাম, কিন্তু লম্বা এক সপ্তাহ ব্যাপী করতে গেলে এই দিনগুলোর মধ্যেই লাগে। আর এই দিনগুলোর মধ্যে সবাই আসলে নিজ নিজ এই অবস্থানে ব্যস্ত থাকেন, এটাই স্বাভাবিক। তারপরে আমরা ওনাদের আর্টিকেলগুলো পরবর্তীতে আমরা ছাপানোর ব্যবস্থা করব সবার কাছ থেকে নিয়ে, যাতে করে সবাই সমৃদ্ধ হতে পারেন। তো ওনারা তো সবাই আর্টিকেল এখানে দিলেন, পরবর্তীতে ইলা নূরের পক্ষ থেকে আমরা যদি আর্টিকেলটা ছাপিয়ে দিতে পারি যে এই বিষয়ে উমুক এইভাবে উপস্থাপন করছেন, তাহলে আমাদের এটা একটা বড় মানে আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য বড় একটা পাওয়া হবে ইনশাআল্লাহ। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আত্তানাল আরবির পরীক্ষার ব্যাপারে, অথবা এখানে অংশগ্রহণ করার যেই পদ্ধতি, অথবা কে কে করতে পারবে, কারা করতে পারবে, এই বিষয়ে কারো কোনো জানতে চাওয়া, প্রশ্ন করার কোনো কিছু আছে কি না। তো শেখ তো সকালে আমাদের প্রশ্ন করার জন্য সুযোগ দিয়েছেন, সময় দিয়েছিলেন। এখন আমরা যদি কোনো প্রশ্ন করতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা একটু প্রশ্ন দিতে পারি। যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। এমনিতে আরব দেশের ছাত্রদের জন্য এইচএসসি লেভেলটা ওনারা রেখেছেন, আরব দেশের ছাত্রদের জন্য। হ্যাঁ, যে যখন সানভিয়া করে ফেলবে আরব দেশের ছেলেরা, তখন তারা এটা পরীক্ষা দিতে পারবে। আর আমাদের অনারব বিশ্বের জন্য যারা আরবি ভাষা পারে, কোনো নর্মাল অবস্থা নেই। এখন যদি আমরা আলিম পর্যন্ত একটা দিলাম, অনেকে আলিম দিল না কিন্তু আরবি ভাষা ভালো পারে, কিন্তু আমাদের এখানে পরীক্ষা দিতে চায়, আমরা আটকে রাখবো। আমাদের মূল বক্তব্য হচ্ছে সে পারে কিনা। তারপরে আমরা এটা নিয়ে আবার চিন্তা করব যে আমাদের দাখিল আলিম, দাখিল দিতে পারলেই মোটামুটি আমরা এই পরীক্ষার মধ্যে নিয়ে আসতে পারবো। আর দাখিলের সমমান মাদ্রাসায় যেগুলো আছে, যে সেই সিস্টেমে তারাও দিতে পারবে। ইংলিশ মিডিয়াম স্কুলে যারা ও লেভেল দিছে বা তারপরে এ লেভেল দিবে, তো এইরকম ওরাও যদি এখানে অংশগ্রহণ করতে চায়, তাদেরকেও আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। উস্তাদ, দাখিল কেন, আলিম কেন, ফাজিল কেন? অনেকে কামিল পাস করেও তো আরবিতে কথা বলতে পারে না, সার্টিফিকেট দিয়ে কি এটাকে মূল্যায়ন এভাবে করা হবে? এখন মনে করেন যিনি কথা বলতে পারেন না, জি, তো পরীক্ষায় তো উনি পাস করবেন না। তাহলে ওনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগে কথাটা শিখতে হবে। তো কথা শিখতে হলে তো একটা তাদরিব লাগবে। তখন ওই কোর্সে আমরা আইএলটিএস পরীক্ষা যখন দেখি, আইএলটিএস পরীক্ষার জন্য আলাদা কোর্স করা হয় না? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং আলাদা আলাদা করে কোর্স করা হয়। তো ওনারা এখন খোঁচাইলে ওই কোর্সগুলো আসবে যে আমি তো ভালো আরবি পারি কিন্তু বলতে পারি না, তো স্পিকিংয়ের জন্য আমরা একটা কোর্স খুলে দেবো। আবার আরেকজন আসবে যে আমি তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারি না, তো ওইটার জন্য আমরা একটা কোর্স করে দিব। তো অর্থাৎ যার যতটুকু দরকার হবে তার জন্য আগে কোর্স করাবো, কোর্স করানোর পরে পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে বলবো। এখন আমরা তো আমি কামিল পাস, আমি দাওরা হাদিস পাস, আমি মাস্টার্স পাস, এখন এটা বলার পরে যেভাবে ভাবসাব নেই, এখন আমাদের 4 স্কিলস নেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার সময় ওই ভাবটা কতটুকু থাকে, পরীক্ষার নাম্বারের সাথে ভাবটার সাথে অ্যাডজাস্ট ব্যাটে বলে মিলাইতে হবে। আমরা ভাব নেই, এটাতে আমি কিছু বলবো না, কিন্তু নাম্বারটা তো আমাদের দরকার, যে এইভাবে আমাদের। এখন আমি রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে পরীক্ষা দিলাম, ফেল করলাম, আমি আবার আরও 1 মাস পরে বা 2 মাস পরে আবার আরেকটা কোর্স করে আরেকটা শিখে আবার পরীক্ষা দেব, সেই ক্ষেত্রে কষ্ট কি ডাবল হবে না একটু কম হবে? না, ওই আগের মতোই থাকবে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আগে নিজেকে তৈরি করে পরীক্ষা নেবেন নাকি তৈরি ছাড়া পরীক্ষায় যাবেন। এই জন্য মেন্টাল প্রিপারেশনটা লাগবে, যে আপনি আগে কোর্স করেন মুহাদাসা, এই মুহাদাসার একটা কোর্স করলেন। এটা তো একটু কনসালটেশন দরকার তার, যে সে কি যোগ্যতা নিয়ে এখানে আসবে, রেজিস্ট্রেশন করার আগে তাকে জানতে হবে। এই কথাটাই তো লাগবে। আপনি যখন মক টেস্টে যাবেন, মক টেস্ট আমরা আগামী এই কালকের পরে পরশুদিন আমরা মক টেস্ট রেখেছি। মক টেস্টে বসলে আপনি বুঝতে পারবেন, ও
আমি তো এই পার্টটা পারি না, তা আমাকে এই পার্টটা করতে হবে। আপনি নিজেই মক টেস্টে বসলে বুঝতে পারবেন। তখন আমাদের কাছে যখন বলবেন যে আমার এই পার্টটা নেই, এটার জন্য কি করব, তখন আমরা বলবো আপনাদের 10 জন এরকম আপনার যেই দুর্বলতা আছে, এই দুর্বলতা নিয়ে 10 জন আসেন, আমরা একটা কোর্স শুরু করে দিই। 20 জন আছেন, একটা কোর্স করে দিই। তো এরকম করে প্রত্যেকটা দুর্বলতা কি আছে আপনার নিজের মধ্যে আপনি এটা এসে খোলাখুলি বলেন যে আমার তো সার্টিফিকেট আছে কিন্তু আমি বলতে পারি না। এই যে কথাটা বললেন, তখন এটা নিয়ে যারা বলতে পারে না আমরা লিস্ট করলাম, তাদেরকে নিয়ে একটা কোর্স করে দিলাম। আবার একজন বললো আমি তো আসলে বলতেও পারি না, লিখতেও পারি না, কিন্তু কিভাবে যেন নাম্বার পেয়ে পাসও করে ফেলছি। তখন আমরা ওইটার জন্য লেখার জন্য একটা কোর্স করে ফেলবো। অর্থাৎ দানাল আরবি আমাদের দেশে প্রথম আসলো। প্রথম আসার পরে এখন কার কি দুর্বলতা ওইটার জন্য আমরা কোর্স অফার করব ইনশাআল্লাহ। তো এইটার সময় সামনে আসবে, যেই দুর্বলতা নিয়ে অনেকে অনেক সময় বিবেকের তাড়নায় বুকে আমি তো বলতেছি কামিল, সাধারণ মানুষের সামনে তো আমি কামিল বলতে পারি, কিন্তু যখন নাকি আমাকে সবার মধ্যে গবেষকদের মধ্যে যে পড়তে বলবে যে এটা বলো কিভাবে, তো আমি তো পড়তে পারি না। এই যে দুর্বলতা এটা কাউকে বলতেও পারতেছি না। এখন আমরা তাদের মনের যে গভীরে যেটা লালন করছিল ওই দুঃখটা এখন আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে সেমিনার কাদেরকে নিয়ে হবে? গতকালকের সেমিনার ছিল শিক্ষকবৃন্দকে নিয়ে। আজকের সেমিনার হচ্ছে যারা অনার্স, মাস্টার্স, কামেল এবং দাওরায়ে হাদিস লেভেলে পাস করে ফেলছে তাদেরকে নিয়ে। এরপরের আগামীকালকে হচ্ছে যারা দাখিল আলেম বা এই মানের করেছে, বিদেশে যে পড়তে আগ্রহী তাদেরকে নিয়ে। আমরা সবগুলি আলাদা আলাদা করে ভাগ করেছি যে যারা বাইরে যেয়ে পড়তে আগ্রহী তাদেরকে আমরা কিভাবে পরামর্শ দিব, সেই জন্য আগামীকালকে বিষয়টা। যদিও আমাদের এক কথা অনেকবার বলতে হচ্ছে, কিন্তু ছাত্রদেরকে টার্গেট পিপল যারা আছে তাদেরকে নিয়ে আমরা তাদের সুবিধার জন্য আমরা কিন্তু ভিন্নভাবে আমরা এই কথাগুলো বলতে চেষ্টা করতেছি। ওকে, বিষয়টা বোঝা গেছে? আর কারো কোনো প্রশ্ন? জি প্রশ্ন বলেন। জি, তানাউল কর্তৃক যেটা আয়োজিত আরবি দক্ষতার এটার স্টেপ কয়টা থাকে বা কত বছরের কোর্সগুলো? তানাল আরবির যে পরীক্ষাটা আমরা দিচ্ছি IELTS এর মতো ওই একটা স্ট্যান্ডার্ড হবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। সেটা এইটার সময় মধ্যে ওই সব লেভেলের প্রশ্ন আছে, ছোটদের লেভেলের প্রশ্ন আছে, বড়দের লেভেলের প্রশ্ন আছে। এবং ওনারা যে কাজটা করতেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রের যেই নাম্বারটা আসছে, নাম্বারের পরে একটা রিপোর্ট দেন যে ওনার এই ছাত্রর এই নাম্বারটা A1 নাম্বারটা ভালো পাইছে, কিন্তু B2তে যে নাম্বারটা ভালো পায়নি। কেন পায়নি? তখন হয়তো তার পরিবেশ ছিল না, তার মাদ্রাসার কী ত্রুটি এবং তার শিক্ষকের কী ত্রুটি, কী অবস্থা, ওই একটা রিপোর্টও ওনারা এরকম করে দিয়ে থাকেন। তখন সে বুঝতে পারবে ও আমার এই দুর্বলতার সামনে কাটানো দরকার। ওই পরীক্ষায় রেজিস্ট্রেশন করার আগে আমাদের যদি কোর্স অফার যেগুলি করছি আমরা, এই কোর্স অফারগুলো করে ওই দুর্বলতা কাটিয়ে তারপরে আমরা রেজিস্ট্রেশনের মধ্যে যাব, যাতে করে ভালো নাম্বার সবাই পেতে পারে। বারবার রেজিস্ট্রেশন না করে একবারে ভালো করে যাতে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো নাম্বার পেতে পারে, এই জন্য আমরা এটা করবো আর কি ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএলটিএসের দেখা যাচ্ছে যে 2 বছরের একটা টাইম পিরিয়ড থাকে ভ্যালিডিটি, তো এখানে কি কোনো ভ্যালিডিটির রিজন থাকবে? سؤالها في IELTS هناك بعد الاختبار له فرصة أن يقدم إلى الجامعة خلال 4 سنوات. أما التنال العربي، الطالب إذا اجتاز في التنال العربي هل هناك عام وقت محدود ل5 سنوات 4 سنوات؟ 4 سنوات 4 বছর মেয়াদ থাকবে। বারাকাল্লাহু ফিক। তো এখানে আরেকটা ইনফরমেশন আসলো, কেউ যদি এই আত্তানাল আরবি পরীক্ষায় এই নাম্বার পেয়ে বিদেশে অ্যাপ্লিকেশন করতে চায় 4 বছরের মধ্যে ইউনিভার্সিটিগুলির মধ্যে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি 4 বছর পার হয়ে যায় তাহলে আরেকবার পরীক্ষা দিতে হবে। মেয়াদ 4 বছর। অন্যান্য পরীক্ষার মতো IELTS এর মতো, IELTS যেমন কি 4 বছর ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী। শুধু তানালুল আরবির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 5 স্কিলস। অন্যগুলো যেমন 4টা স্কিলস, আর তানালুল আরবির মধ্যে 5 স্কিলস, এর মধ্যে পরীক্ষা দিতে হবে। জি, মুফরাদাত ও তারাকিব, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচারস যেগুলো আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তানালুল আরবি পরীক্ষার সময় মানে যিনি পরীক্ষা দিবেন তার কি পাসপোর্ট থাকা শর্ত? سؤال الطالب الذي يشارك في الاختبار هل هناك شرط أن يكون جواز السفر أو بدون بطاقة جواز السفر أو না পাসপোর্ট অথবা NID কার্ড, ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা।
সোয়াল আখার। একটা ভিন্ন প্রশ্ন। জি, এখন বলা হচ্ছে যে যারা আরবি শিখবে তাদের তো বাহিরে যাওয়া বা পড়ালেখার জন্য বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি কেউ আরবি বাংলাদেশে শিখে, শেখার পরে সে বাংলাদেশে তার ভবিষ্যৎ কী কাজের ক্ষেত্রে বা বাংলাদেশে বসে সে কি করতে পারবে আরবি দিয়ে? শুধু মাদ্রাসায়? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন আসছে যে আরবি শেখার পর কেউ, আমরা তো বলতেছি বাইরে যাবে, বাইরে সব কিছু করবে, কিন্তু বাইরে যাবে না, বাংলাদেশেই থাকবে, তাহলে তার জব কি কি থাকতে পারে? আমরা আজকে জোহরের আগে যে ইয়েটা দেখলাম আলোচনাটা, এই আলোচনার মধ্যে অনেক কিছু দেখলেন যে আমাদের অ্যাম্বাসিগুলো আছে, অ্যাম্বাসিগুলোর মধ্যে ট্রান্সলেশন করা যাবে, এইটা করা যাবে, অনেক কিছু। আবার নতুন করে অনেক কিছু দেওয়া যাবে, যে গাইড হিসাবে আরবরা আমাদের দেশে আসতেছে, এটার জন্য গাইড একটা নতুন করে আমরা দিব, গাইড দিচ্ছি যে উনি ইসে যাবেন, মোতারজিম হিসেবে যাবে, তাহলে কিভাবে যাবে এটাও আমরা করতে পারবো। নতুন নতুন অঙ্গন দিগন্ত আমরা উন্মোচন করতে পারবো, যেটা আগে ছিল না, এখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দেশে থাকলেও কোনো সমস্যা নেই, অনেক কাজ করতে পারবে। আর যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে ফ্রিল্যান্সিংয়ের কাজের মধ্যে বাংলাদেশে বসেও, নিজের ঘরে বসেও তো অনেক কাজ করতে পারবে। এটা হচ্ছে জি জি জি, এখানের মূল কথাটাই হচ্ছে আত-তানারুল আরবির যে পরীক্ষা 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 বলতেছি, এই পরীক্ষায় পাশ করতে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডে যাইতে হবে। এখন কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, ওই লেভেলে যদি পৌঁছাইতে পারি, এখন আমাদের অনেক ত্রুটি খোঁজা হবে, খুঁজে খুঁজে ছাত্রদেরকে আমরা তৈরি করব। মূল কথা হচ্ছে একটা মানদণ্ড তৈরি করা লোকাল আরবিয়ার ব্যাপারে, কে কতটুকু পড়াচ্ছিল, কি পড়াচ্ছিল, নিজেরাই পরীক্ষা আমরা নিচ্ছি, কোনো সমস্যা নাই। একজন একটা কথা বলতেছিল, এইটাও একটা প্রতিষ্ঠানের ব্যক্তিগত কথা, তো বলতেছে যে এই ছেলেটা তো খুব ভালো নাম্বার পেল, প্রায় 90 আপ নাম্বার পেয়েছে। তারপর প্রিন্সিপাল জিজ্ঞেস করতে, ও তো খুব ভালো। তখন টিচার বলতেছেন যে কী যে বলবো, আসলে 90 আপ নাম্বার পেলো, ওরা কিছুই পারে না, কিছুই বোঝে না। তখন প্রিন্সিপাল বললেন, তাহলে আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে, আপনি প্রশ্নপত্র প্রণয়ন যেভাবে করেছেন, ও 92 নাম্বার কিভাবে পায়? আপনার প্রশ্নের মধ্যে ভুল ছিল, কারণ আপনি এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নের মধ্যে তাকে আপনি 92 বা 94 নাম্বার দিতে বাধ্য হয়েছেন। তাহলে আপনার প্রশ্নটা এই মানের আসতে হবে, যেই মানে আসলে আরবি ভালো করে শিখে 90 পাইতে হয়, ওই রকম প্রশ্ন আপনাকে দিতে হতো। এটা একটা প্রতিষ্ঠানের ব্যক্তিগত কথা। এই বিষয়টা যদিও একটা নির্ধারিত প্রতিষ্ঠানে ছিল, কিন্তু এটা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে একই কথা, তাই আমি এটা বলতে বাধ্য হলো। কারণ বিষয়টা হচ্ছে কি, যে পরীক্ষা প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করতে হবে এই সম্পর্কে আমরা কিছু জানি না, অথচ এটার ব্যাপারে অনেক বই আছে, এটার ব্যাপারে কোর্স আছে। ঢাকা ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয় যে আল ইখতিবার, কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা লাগে, এই বিষয়টা পড়ানো হয়। তো এখন আমরা তো এই বিষয়টা নিয়ে আমরা সচেতন না, কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। যখন প্রশ্নপত্রের মানদণ্ড তো এরকম থাকবে যে এটা উত্তর দিতে পারবে না, সেটা তাহলে যে পড়তে হবে, মানদণ্ড চলে আসবে। আমাদের মূল কথা হচ্ছে তানারুল আরবি পরীক্ষাটা মূল কথা না, মূল কথা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ওয়েতে পড়াশোনা করে এসে এইখানে অংশগ্রহণ করলো, সে ভালো নাম্বার পাইলো, তার মানে সে ভালো করে আরবি পড়ছে। আমাদের পাঠদান পদ্ধতিও চেঞ্জ হয়ে যাবে, ছাত্রদের ভালো পড়াশোনাও চলে আসবে। ওই পরিবর্তনটাই আমরা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ, যাতে করে সবাই আরবির প্রতি মহব্বত আসবে। এখন যেমন আরবি শুনলেই একটু ভয়, এটা সবার জন্য না, আমি শুধু পাস করবো এরকম একটা বিষয়, এটা যাতে না থাকে, এটাই হচ্ছে মূল বিষয়টা আর কি। যে আর কারো কোনো প্রশ্ন? জি, আমরা আর বেশি প্রশ্ন নিতে পারবো না, তাদরিবের মধ্যে আমরা চলে যাব। জি স্যার, আপনার আমার প্রশ্নটা ছিল যে এই তানালুল আরবি যেই পরীক্ষাটা, সেটার জন্য যেই কোর্সই থাকুক না কেন, ওই পরীক্ষার মানে কোন স্কিলটার উপর ফোকাস করে? ধরেন আরবি ভাষা তো বুঝলাম, কিন্তু ওইটা কোন দিকে? এটা কি কমিউনিকেশনের দিকে, নাকি ধরেন আমি যদি কোরআন বুঝতে চাই, কোরআন বোঝার ক্ষেত্রে ওইটা কতটুকু কন্ট্রিবিউশন রাখবে? এই জিনিসটা আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, ভালো প্রশ্ন। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে কোরআনুল কারীম আমি বুঝবো। অনেক সময় অনেকে যেই কথাটা বলতে চাই, আমি কোরআনিক আরবিক শিখতে চাই, যে অন্য আরবি টারবি দরকার নেই, আমি কোরআন শরীফ বুঝতে পারলে হলো। কিন্তু কোরআনুল কারীম কিন্তু একটা সাহিত্য, এবং যেই সাহিত্যটা মুজিজা। তো এই মুজিজা মানে সেটা সবাই করতে পারবে, কোনো মানুষ করতে পারবে না, এই রকম কোনো বাক্য আনতে পারবে না। তো এখন এই মুজিজা, এই হাই থটের লিটারেচারটা যখন আমাকে পড়া লাগবে, তখন আমি যদি বেসিক সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি না বুঝিতাম, এটা যে মুজিজা আমি কিভাবে বুঝবো? এই জন্য সাপোজ একজন বলল
আমি শেক্সপিয়ারের নভেল পড়বো কিন্তু আমি ইংলিশ শিখতে চাই না, আমি ওইটা অনুবাদ করে পড়বো, এরকম যেটা যার প্রশ্ন, সে ইংরেজি জানতে চায় না কিন্তু শেক্সপিয়ারের সে নভেল পড়তে চায়। এখন সে আরবি ভাষা শিখতে চায় না, কোরআনুল কারীমের শব্দগুলো শিখতে চায়, তাহলে সে এটা পারবে না। যেমন ফালাক শব্দের অর্থ হচ্ছে উষা, সবাহ মানে হচ্ছে সকাল, উষা। এখন কোন জায়গায় ফালাক, কোন স্তরের শব্দ এটা, সবাহ না পড়লে সে ফালাক সম্পর্কে কোনো আইডিয়াই হবে না, মুআজিজাই হবে না। আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা জানলে পরে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4 স্কিল জানার পরে কোরআনুল কারীমের আয়াতের উপর আধিপত্য বিস্তার হবে, নতুবা আধিপত্য বিস্তার হবে না। যেমন কোরআনুল কারীমের মধ্যে মার্কগুলো নাই, আলামাতুত তাকিম, পাংচুয়েশন মার্ক নাই, তো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এইভাবে আমরা পড়ছি। এখন এই ল্যাঙ্গুয়েজের উপর যদি তার আধিপত্য বিস্তার না হয় তাহলে সে বুঝবে না যে হাল দিয়ে শুরু হয়েছে, এটা কোশ্চেন করতে গেলে হাল দিয়ে কোশ্চেন করতে হবে। এইটা যদি না বুঝে, এখন শব্দের অর্থ দিয়ে সব বুঝলো, কিন্তু অর্থ বোঝার জন্য আসলে সে হারিয়ে যায়। দেখা যায় আমরা আমাদের অভিজ্ঞতার কারণে দেখে বুঝেছি যে কোরআনিক অ্যারাবিক করতে করতে কোরআনের যে শব্দগুলো আছে ওইগুলো নিয়ে থাকে, দেখা যায় আরবিও জানেন না, কোরআনের অর্থ হয় না, কিন্তু উনি একজন লিটারেট পার্সন হলে পরে একটা বই লিখে ফেলেন যে কোরআনের এইটা, কোরআনের ওইটা, কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারেন না। এইটা হচ্ছে বিষয়। এই জন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা কোরআনুল কারীম পড়তে চাই তখন আধিপত্য বিস্তার করতে পারবো চারদিক থেকে। এই জন্য কোরআনিক ল্যাঙ্গুয়েজ বলতে তো পুরাটাই লোকাল আরবিয়া, আর ল্যাঙ্গুয়েজ মানেই তো হচ্ছে 4 স্কিলস। এখন তানারুল আরবির মধ্যে আমরা 5 স্কিলস পাচ্ছি, এই হচ্ছে মূল বিষয়টা। শুকরান, জাযাকাল্লাহ। আমরা যদিও বাংলায় আমাদের কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরে আমরা ছাত্রদের কারণে এই কিছুক্ষণ সময় আমরা বাংলায় কথা বললাম, তাও তো অনেক লম্বা সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমরা এখন নতুন একটা পর্বে চলে যাব, আচ্ছা তাদরিব, যে তানারুল আরবির মধ্যে যে পরীক্ষায় অংশগ্রহণ করব, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কী ধরনের প্রশ্ন আসবে, কেমন আসবে, এইরকম নমুনা নিয়ে একটু আলোচনা করার জন্য আমরা শাইখকে বলবো আর কি। নাম تعلم اللغة العربية واحصل على شهادة دولية. شهادة دولية تنال أكاديمية للطلاب والباحثين، تنال وافد ترغب بالذهاب إلى العالم العربي، للمحترفين تنال لبيك لحجاج الحج والعمرة، تنال السفير هو للموظفين الدبلوماسيين. اختبارات الشهادات الدولية، محاولة التعلم في ضوء القرآن الكريم. جزاك الله خيراً.